ইরান ইসরায়েল যুদ্ধবিরতির সময়সীমা পেরিয়ে গেছে ২০ দিনেরও বেশি। এই সময় জুড়ে বিশ্বজুড়ে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, ভাবছেন এবার বুঝি ইরানই জয়ী হলো এবং দখলদার ইসরায়েল ইরানের কাছে মাথা নত করল। কিন্তু আসল চিত্রটা ভয়ঙ্করভাবে ভিন্ন, কারণ ইসরায়েল মাথা নত তো করেইনি, উল্টো গভীর ষড়যন্ত্র করছে, যেখানে পুরো মুসলিম বিশ্বকে ধ্বংস করার নীল নকশা আগেই তৈরি করে রেখেছে ইসরায়েল। তারা সাময়িক শান্তির ছায়ায় দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে সেই লক্ষ্য পানে, যেখানে সৌদি আরব এবং পবিত্র মক্কা মদিনাও আর নিরাপদ নয়। এই পরিকল্পনার জন্ম বহু আগেই। বাইবেলের জেনেসিস অধ্যায়ের 18 নম্বর পদে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল তাতে বলা হয়, ঈশ্বর নীলনদ থেকে ফোরাত পর্যন্ত বিস্তৃত ভূমি নবী ইব্রাহিমের সন্তানদের দেবেন। আর এই জায়গাটি আজকের আধুনিক জায়নবাদীদের চোখে হয়ে উঠেছে ভবিষ্যতের ইসরায়েল, যার বিস্তার শুরু হবে মিশর থেকে আর শেষ হবে ইরাক পর্যন্ত। এই ধর্মীয় মিথকে হাতিয়ার করে ইসরায়েলের প্রতিষ্ঠাতা থিওডর হার্জেল যে সীমানার কথা বলেছিলেন, সেটি আজ ইসরায়েলের রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে। বিশেষ করে 1948 সালে রাষ্ট্র প্রতিষ্ঠার পর এবং 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে বিজয়ের পর থেকে। সেই বিজয়ের পরই মুভমেন্ট অফ গ্রেটার ইসরায়েল নামের এক ভয়ঙ্কর পরিকল্পনার ঘোষণা আসে। এর উদ্দেশ্য ছিল একটাই, মিশরের বিশাল অংশ, ইরাক, সৌদি আরবের কেন্দ্রীয় ভূখণ্ড, কুয়েত, সিরিয়া, জর্ডান, লেবানন এবং দক্ষিণ তুরস্কের কিছু এলাকা সবই ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে আনা। এই ষড়যন্ত্রের নেপথ্য কারিগর ছিলেন ইহুদি সন্ত্রাসী সংস্থা ইরগুনের নেতা এবং পরবর্তীতে লিকুদ পার্টির প্রতিষ্ঠাতা মেনাহেম বেগিন। তার নেতৃত্বে 1967 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই প্রকল্প। এরপর একে একে চলতে থাকে পরিকল্পনার বাস্তবায়ন। 2023 সালে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ একটি সভায় যে মানচিত্র সামনে তুলে ধরেন তা ছিল গা শিউরে ওঠার মতো। সেই মানচিত্রে দেখা যায় মক্কা ও মদিনাও এই গ্রেটার ইসরায়েলের অন্তর্ভুক্ত। অর্থাৎ পবিত্র ইসলামী স্থানগুলো দখলের আকাঙ্ক্ষা তারা আর লুকায় না। 2024 সালের জানুয়ারিতে ইসরায়েলি রাজনীতিবিদ আভি লিপকিন এক পডকাস্টে স্পষ্ট বলেন, ইসরায়েল একদিন মক্কা ও মদিনা দখল করবে। বিষয়টি বলার ধরনে ছিল না কোনো দ্বিধা, ছিল না কোনো কৌশল, ছিল স্পষ্ট উচ্চারণ, যেন এটি সময়ের অপেক্ষা মাত্র। এই সময় থেকেই জায়নবাদীরা বাস্তব পরিকল্পনায় নামতে শুরু করে। 1982 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের ঘনিষ্ঠ উপদেষ্টা ওদেদ ইনন এক ভয়ানক নথি প্রকাশ করেন, যেটি আজ ইতিহাসে ইনন প্ল্যান নামে পরিচিত। এই পরিকল্পনার মূল কথা ছিল মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ভেতর থেকে বিভক্ত করতে হবে। তাদের মতে আরব জাতীয়তাবাদের ভিত একেবারেই দুর্বল। ধর্মীয়, জাতিগত এবং গোষ্ঠীগত বিভেদের ফাটল আগে থেকেই ছিল, আর সেগুলোকে উস্কে দিলেই একটি একটি করে আরব রাষ্ট্র নিজেদের ভেতরেই ভেঙে পড়বে। আর যখন এসব রাষ্ট্র খণ্ড বিখণ্ড হয়ে যাবে, তখন এগুলো আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না। ইননের ধারণা ছিল তখন ছোট ছোট ইউনিটে বিভক্ত রাষ্ট্রগুলোতে ইসরায়েল অত্যাধুনিক অস্ত্রসহ সীমিত সংখ্যক সেনা মোতায়েন করে একে একে পুরো অঞ্চল দখলে আনতে পারবে। এভাবেই তারা ধাপে ধাপে মধ্যপ্রাচ্যকে নিজেদের করায়ত্ত করবে পরিকল্পনার সূক্ষ্ম কৌশলে। এই পরিকল্পনারই ধারাবাহিকতা দেখা গেছে 2003 সালে ইরাক যুদ্ধের সময়। মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে ইসরায়েল ইরাককে ভেঙে দেয় দুই ভাগে। কুর্দি অংশটি চলে যায় পরোক্ষভাবে ইসরায়েলের প্রভাবাধীন অঞ্চলে, আর বাকি অংশ নিয়ে তখন থেকে শুরু হয় ধীরে ধীরে কাবু করার খেলা। ইরানও এই ফাঁদে ধরা পড়েছে। যদিও আপাত দৃষ্টিতে ইরান এখনো মাথা তুলে আছে, কিন্তু বাস্তবতা বলছে ইসরায়েল দীর্ঘমেয়াদী কৌশলে ইরানকে ধ্বংস করার দিকে আগাচ্ছে। আর যখনই ইরান পুরোপুরি দুর্বল হবে, তখন ইরাকের বাকি অংশ ইসরায়েলের পেটের ভেতরে ঢুকে পড়বে। আর সেই মুহূর্তে কুয়েতকে দখল করা হবে নিছক সময়ের ব্যাপার, কারণ ইরাক যখন নিয়ন্ত্রণে থাকবে, তখন কুয়েতের সামরিক প্রতিরক্ষা কার্যত অর্থহীন হয়ে পড়বে। অন্যদিকে সিরিয়ার বাশার আল আসাদের সরকারকে হটানোর বহু চেষ্টার পর ইসরায়েল যখন বুঝে নেয় সরাসরি আক্রমণ করে কিছু হবে না, তখন তারা অন্য কৌশল নেয় এবং সবশেষে সরকারকে হটিয়েও দেয়। এবং দামেস্ক থেকে মাত্র 25 কিলোমিটার দূরে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি প্রমাণ করে দেয় তারা এখনো সিরিয়াকে ছাড়েনি, সময় মতো আঘাত হানার জন্য অপেক্ষা করছে।
কিন্তু সৌদি আরবের কি হবে? বিশ্বের সর্ববৃহৎ তেল রিজার্ভের দেশটি মুসলিম উম্মার কেন্দ্রবিন্দু, যেখানে মক্কা মদিনা অবস্থিত। ইসরায়েলের এই পরিকল্পনায় সৌদি আরব ছিল চূড়ান্ত লক্ষ্য, এবং বাস্তবতা হলো এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রেও তারা অনেকটাই এগিয়ে গেছে। 2006 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট গোপনে সৌদি আরব সফর করেন এবং সৌদি রাজপরিবারের সঙ্গে সরাসরি বৈঠক করেন। কেউ কেউ জানান সেই বৈঠকে সৌদি বাদশাহ আবদুল্লাহ নিজেই উপস্থিত ছিলেন। 2016 সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান খোলামেলায় জানান, ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের বহু স্বার্থ এক। এরপর 2018 সালে মিশরে গোপন বৈঠক হয় সৌদি ইসরায়েল কর্মকর্তাদের মাঝে। আর 2020 সালের নভেম্বরে তো সব সীমা ছাড়িয়ে যায়। সে সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সৌদি আরব সফরে যান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সরাসরি দেখা করেন। এইসব বৈঠক, এসব চুক্তি, এইসব ঘনিষ্ঠতা নিরাপত্তা এবং সামরিক সহযোগিতার দিকে ইঙ্গিত করে, এবং এই ইঙ্গিতটি খুবই স্পষ্ট। ইসরায়েল সৌদি আরবের মাটিতে পা রাখার প্রস্তুতি অনেক আগেই সম্পন্ন করে ফেলেছে, আর একথার আর নতুন করে প্রমাণ দেওয়ার দরকার নেই। 2021 সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যিনি এখন সৌদি আরবের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, তিনি সরাসরি $200 কোটি বিনিয়োগ করেন ট্রাম্পের ইহুদি জামাতা জ্যারেড কুশনারের প্রতিষ্ঠানে অ্যাফিনিটি পার্টনার্সে। এখানে একটি গভীর সংযোগ রয়েছে। অ্যাফিনিটি পার্টনার্স কোনো সাধারণ বিনিয়োগ সংস্থা নয়। এটি এমন একটি প্রতিষ্ঠান যেটি গাজায় ইহুদি বসতি নির্মাণে বিনিয়োগ করছে, অর্থাৎ সরাসরি ফিলিস্তিনি নিধনে অর্থায়ন করছে। গাজায় যখন ইসরায়েলি বোমায় শিশুরা ছিন্ন ভিন্ন হচ্ছে, তখন সৌদি আরব নিশ্চুপ, কারণ তারা এই হত্যাকাণ্ডের আর্থিক পৃষ্ঠপোষক হিসেবে পরোক্ষভাবে জড়িত। এই নীরবতা শুধু রাজনৈতিক নয়, এটি রক্তে লেখা চুক্তি, এবং এটি সেই চূড়ান্ত প্রমাণ যে সৌদি রাজপরিবার এখন আর স্বাধীন কোনো নীতির বাহক নয়, বরং তারা এখন ইসরায়েলের প্রজেক্টে পরিণত হয়েছে, একটি ঘুমন্ত রাষ্ট্র যার ঘরে আগুন লাগানো হচ্ছে ধীরে ধীরে, অথচ তারা নিজেরাই সেই আগুনের তেলের যোগান দিচ্ছে। ইহুদিবাদীদের ইতিহাস ঘাটলে স্পষ্ট হয়, তারা কখনো প্রকাশ্যে আগ্রাসন চালিয়ে দখল করে না, বরং তারা ঢোকে সুই হয়ে আর বের হয় ফাল হয়ে। ঠিক সেভাবেই সৌদি আরবে তারা প্রবেশ করেছে ব্যবসা আর বিনিয়োগের মোহ দেখিয়ে। মোহাম্মদ বিন সালমানের ভীষণ 2030 পরিকল্পনায় ইসরায়েলের সহযোগিতা ক্রমেই বেড়ে গেছে। নিজেদের আধুনিক রাষ্ট্র হিসেবে তুলে ধরতে গিয়ে সৌদি শাসক গোষ্ঠী ইসরায়েলের কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তি, গোয়েন্দা সরঞ্জাম এবং নজরদারি সিস্টেম কিনে নিচ্ছে। এই সিস্টেমগুলো এখন সৌদি আরবের ভেতরেই বিরোধীদের দমন করতে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ ইসরায়েল এখন সৌদি আরবের ভেতরে বসেই সেই সব কণ্ঠরোধ করছে যারা ইসরায়েল বিরোধী। শুধু যে সরঞ্জাম দিয়েই থেমে আছে তা নয়, তারা প্রশিক্ষণও দিচ্ছে। ফলে আজকের সৌদি আরব নিজের শরীরেই পুষে রেখেছে সেই সাপ, যেটি আগামীকাল তার হৃৎপিণ্ডে ছোবল দেবে। এদিকে ইসরায়েল থেকে সৌদি আরব পর্যন্ত অর্থনৈতিক করিডোর গড়ার কাজ শুরু হয়ে গেছে। একদিকে যেমন সড়ক নির্মাণ হচ্ছে, অন্যদিকে সৌদি আরবের ভেতরে ও পার্শ্ববর্তী অঞ্চলে যুক্তরাষ্ট্র বহু আগেই সামরিক ঘাঁটি স্থাপন করেছে, যার মূল নিয়ন্ত্রণ এখন ইসরায়েলের পরিকল্পনার অংশ। এই যৌথ ঘাঁটিগুলো যে কেবল মধ্যপ্রাচ্যের নিরাপত্তার নামে বানানো হচ্ছে এমন নয়, এগুলো হচ্ছে ইউনিয়ন প্ল্যানের বাস্তব রূপ। সৌদি আরবকে চারদিক থেকে ঘিরে ফেলার পর ইসরায়েল এখন কেবল উপযুক্ত সময়ের অপেক্ষায়। আজকের দিনে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে শুরু করে বাণিজ্যিক শহর জেদ্দা পর্যন্ত সবখানেই ইসরায়েলের অর্থ ও প্রযুক্তি প্রবেশ করে গেছে। রাজপরিবারের ভেতরে রয়েছে ইসরায়েলের অনুগত ব্যক্তি। রাজনৈতিক সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতি, সব ক্ষেত্রে সৌদি আরব এখন আর নিজের ভাষায় কথা বলে না, কথা বলে তেল আবিবের তর্জনী অনুযায়ী। এই অবস্থা দাঁড়িয়েছে এমন এক পর্যায়ে যেখানে ইসরায়েল চাইলে সৌদি আরবের নির্দিষ্ট কিছু অঞ্চলে সরাসরি সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে আর কোনো বাধা থাকবে না। আর যদি রাজপরিবারের ভেতর কোনো ভাঙন সৃষ্টি হয়, যেমনটি পূর্বে বিভিন্ন আরব দেশে ঘটনা হয়েছে, তবে সেই সুযোগ নিয়েই সৌদি আরবকে খণ্ড বিখণ্ড করার চূড়ান্ত চাল চালবে ইসরায়েল। স্মরণযোগ্য যে ইরান পরিকল্পনার মূল ভিত্তি ছিল মুসলিম রাষ্ট্রগুলোকে ভেতর থেকে দুর্বল করা। ইরাক, সিরিয়া, লিবিয়া যারা এই ষড়যন্ত্রকে গুরুত্ব দেয়নি, তারাই একে একে ধ্বংস হয়েছে। সৌদি আরবকে ঘিরে এখন সেই একই ছায়া ঘনিয়ে আসছে।
এই আঘাতটি আর একেবারে দূরের কিছু নয়। ইসরায়েল এখন অপেক্ষা করছে সৌদির অভ্যন্তরে একটি গণবিক্ষোভ, একটি রাজপরিবারের বিভক্তি কিংবা একটি ক্ষুদ্র সশস্ত্র সংঘর্ষে। এতটুকু সুযোগ পেলেই তারা বলবে সৌদির নিরাপত্তা রক্ষার জন্য আমরা সাময়িকভাবে সেনা মোতায়েন করছি, এবং সেই সাময়িক অবস্থানই হবে চিরস্থায়ী দখলের সূচনা। তখন আর কেবল গাজা, লেবানন বা সিরিয়া নয়, তখন মক্কা, মদিনা এবং পবিত্র কাবা ঘর হয়ে উঠবে সেই হিংস্র দৃষ্টির লক্ষ্য। আর মুসলিম বিশ্ব, তারা শুধু ইতিহাসের পুনরাবৃত্তি দেখবে, যেখানে আত্মতৃপ্তি, বিভাজন ও মুখ বুজে থাকা নেতৃত্বের কারণে একের পর এক পতন ঘটবে, আর কেউ কিছুই করতে পারবে না। এইভাবে এগিয়ে আসছে ইসরায়েলের সেই দীর্ঘ পরিকল্পনার চূড়ান্ত পরিণতি। মিশর থেকে ফোরাত পর্যন্ত নয়, এবার লক্ষ্য কাবা। আর যখন সেই ছায়া কাবার উপরে এসে পড়বে, তখন হয়তো আমরা সবাই খুব দেরিতে বুঝব এই যাত্রা শেষ পর্যন্ত শুধু ফিলিস্তিনে ছিল না, এটি ছিল আমাদের সবার ধ্বংসযাত্রা।